ফৌজদারি মামলায় আপনি কিভাবে আপিল করবেন, কখন এবং কোথায় আপিল করবেন এই বিষয়টি জানানোর চেষ্টা করব। যখন একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়, সেই ফৌজদারি মামলায় দেখা যায় যে আসামিকে দণ্ড দেওয়া হয় বা খালাস দেওয়া হয়। আসামিকে দণ্ড বা খালাস দেওয়া হলে এর বিরুদ্ধে আপিল করতে হবে। বিষয়টি একটি টেকনিকের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসামিকে যদি দণ্ড দেওয়া হয় সেক্ষেত্রে তাকে জেলখানার ভিতরে রাখা হবে, অর্থাৎ জেলখানার ভিতরে যদি নেওয়া হয় সেক্ষেত্রে এর বিরুদ্ধে আসামি আপিল করতে পারবে। আবার যদি খালাস দেওয়া হয় সেক্ষেত্রে আসামি বাইরে চলে যাবে। আসামি যদি বাইরে চলে যায় সেক্ষেত্রে এই ক্ষতিটি কিন্তু বাদীপক্ষের হয়, অর্থাৎ যিনি মামলাটি দায়ের করেছেন তার হয়। আসামি খালাস পেলে বাদীপক্ষ আপিল করবেন। এই বিষয়টি বিস্তারিত যদি আমরা বোঝাতে চাই আপনাদেরকে, সেক্ষেত্রে আমরা একটি ছকের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারি। এবং এই বিস্তারিত বিষয়টি বোঝানোর জন্য আমরা এই যে চিত্রটা দেখতে পাচ্ছি, এই চিত্রটাকে আমরা অনুসরণ করতে পারি। দেখা যাচ্ছে ভিতরে যদি নেওয়া হয় সেক্ষেত্রে দুইটি কারণে আপনাকে ভিতরে নেওয়া হতে পারে। যদি আপনাকে দণ্ড দেওয়া হয় সেক্ষেত্রে আসামির অধিকার আছে আপিল করা, এবং 407 থেকে 410 ধারাতে এই আপিলের বিধান বর্ণনা করা আছে। যদি অপর্যাপ্ত দণ্ডাদেশ দেওয়া হয় সেক্ষেত্রে ফরিয়াদি কিন্তু এই দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারে। অর্থাৎ ফরিয়াদি আশা করছিল মৃত্যুদণ্ড, কিন্তু তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আসামিকে। সেক্ষেত্রে যিনি মামলার বাদী তিনি মনে করতে পারেন দণ্ড পর্যাপ্ত হয়নি, অর্থাৎ অপর্যাপ্ত হয়েছে। সেক্ষেত্রে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে 417 ক ধারার বিধান বলে। এখন বাহির বলতে আমরা খালাসকে বুঝাবো, অর্থাৎ এই আসামি যদি মামলার সাক্ষ্য প্রমাণ যুক্তি তর্ক শেষে বাহিরে চলে আসে, অর্থাৎ আসামির যদি শাস্তি না হয় সেক্ষেত্রে মামলাটি যিনি দায়ের করেছেন অর্থাৎ বাদীপক্ষ বা ফরিয়াদি পক্ষ বা এজাহার দায়েরকারী 417 ধারার বিধান বলে খালাসের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন। এখন কোন আদালতে কখন আপিল দায়ের করা যাবে, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কিভাবে আপিল করা যাবে, তারপরে হচ্ছে কোন কোন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না, এই বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করব। তাহলে 3টি বিষয়ের বিরুদ্ধে আপিল যদি আমরা মাথায় নেই, 3টি বিষয়ের বিরুদ্ধে আপিল, এবং সেই 3টি বিষয় হচ্ছে দণ্ড, অপর্যাপ্ত দণ্ড এবং খালাসের বিরুদ্ধে আপিল। এছাড়া যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর বিরুদ্ধে আপনি রিভিশন করতে পারেন। তাহলে আমরা দণ্ডের বিরুদ্ধে যদি আপিল করি, যে দণ্ডের বিরুদ্ধে যদি আপিল দায়ের করা হয় সেক্ষেত্রে প্রাথমিক আদালত এবং আপিলের ধারা এবং আপিল আদালত আমরা ভাগ করে নেব। আপিল আদালত, প্রাথমিক আদালত বলতে যে আদালত আপনাকে দণ্ড প্রদান করবে সেই আদালতকে আমরা বুঝবো, এবং আপিলের ধারা বুঝবো। তাহলে প্রাথমিক আদালত যদি দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয়, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে 407 ধারার বিধান বলে আপিল করা যাবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এখন দণ্ড কি প্রদান করতে পারে? দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 বছরের কারাদণ্ড 5,000 টাকা জরিমানা করতে পারে। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছরের কারাদণ্ড 2,000 টাকা জরিমানা করতে পারে। এই দণ্ডাদেশের বিরুদ্ধে 407 ধারার বিধান বলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট আপিল দায়ের করা যাবে। এরপরে আমরা আসি যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট থেকে যুগ্ম দায়রা জজের দণ্ডাদেশের বিরুদ্ধে 408 ধারার বিধান বলে দায়রা আদালতে আপিল দায়ের করা যাবে। এখন এখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সেই একই ক্ষমতা। এরপরে আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সেই একই ক্ষমতা। এরপর যুগ্ম দায়রা জজের যে ক্ষমতা মহানগর যুগ্ম দায়রা জজের সেই ক্ষমতা। যদি দেখা যায় যে মেট্রোপলিটন আসে বা মহানগর আসে সেক্ষেত্রে মহানগর এখানে কমন নিতে হবে, অর্থাৎ যদি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আপনার দণ্ডাদেশ প্রদান করে সেক্ষেত্রে মহানগর দায়রার নিকট আপিল করতে হবে। আর যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ডাদেশ প্রদান করে সে কিন্তু দায়রা আদালতের নিকট আপিল করতে হবে। তাহলে এখানে আমরা মহানগর দায়রা দিয়ে দিতে পারি, যেহেতু দায়রা আদালত এবং মহানগর দায়রা আদালতের ক্ষমতা একই। তাহলে প্রথম থেকে যুগ্ম শুনতে কিন্তু একটু আপনার ইজি শোনায়। প্রথম থেকে যুগ্ম শুনতে গেলে কিন্তু আপনার হচ্ছে দেখা যায় যে কেমন জানি খুব ইজি, কিন্তু আসলে ব্যাপারটা এদের মধ্যে অনেকেই ঢুকে আছে। অর্থাৎ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এরপর হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যুগ্ম দায়রা
মহানগর যুগ্ম দায়রার দণ্ডাদেশের বিরুদ্ধে 408 ধারার বিধান বলে দায়রা আদালত বা মহানগর দায়রা আদালতে আপিল করা যাবে। এরপর আমরা রাষ্ট্রদ্রোহিতা, এরপর হচ্ছে দায়রা আদালত এবং মহানগর দায়রা আদালত, অতিরিক্ত দায়রা আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে আমরা 410 ধারার বিধান বলে হাইকোর্টের নিকট আপিল দায়ের করতে পারি। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ যুগ্ম দায়রা যদি আপনার হচ্ছে দণ্ডাদেশ প্রদান করে, সেক্ষেত্রে কিন্তু দায়রা আদালতের নিকট আমরা আপিল করব। মহানগর যুগ্ম দায়রা যদি দণ্ডাদেশ প্রদান করে, সেক্ষেত্রে কিন্তু আমরা মহানগর দায়রা আদালতে আপিল করব। আমাদের এই কথাগুলো মাথায় রাখতে হবে। একটা টেকনিক আমাদের মাথায় রাখতে হবে যে 5 বছর পর্যন্ত দণ্ডাদেশ প্রদান করার, দণ্ড যদি 5 বছর পর্যন্ত থাকে, সেক্ষেত্রে 5 বছর পর্যন্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আমরা হচ্ছে দায়রা আদালতে আপিল করব এবং 5 বছরের উপরে যদি দণ্ড হয়ে যায়, সেক্ষেত্রে হাইকোর্টে আপিল করতে হবে। এই কথাটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ যুগ্ম দায়রা আদালত যদি 5 বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করে, সেক্ষেত্রে কিন্তু এর আপিল হবে দায়রা আদালতে। আবার সেম আদালত যুগ্ম দায়রা যদি 5 বছরের উপরে কারাদণ্ড প্রদান করে, সেক্ষেত্রে কিন্তু এর আপিল হবে হাইকোর্টে। এবং এই দুইটা দায়রা এবং হাইকোর্টের আপিল 408 ধারার ক্ষমতা বলে হবে। যুগ্ম দায়রা জজ যদি 7 বছরের কারাদণ্ড প্রদান করে, সেক্ষেত্রে এর আপিল কোথায় হতে পারে? যুগ্ম দায়রা জজ যদি 7 বছরের কারাদণ্ড প্রদান করে, সে কিন্তু ন্যাচারালি কিন্তু এর আপিল হাইকোর্টে হবে। এই টেকনিকটাই 5 বছরের উপরে হলে হাইকোর্টে যেতে হবে দণ্ডাদেশ। এই টেকনিকটা বিশেষ ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। বিশেষ ম্যাজিস্ট্রেট যদি 7 বছরের কারাদণ্ড প্রদান করে, সেক্ষেত্রে কিন্তু এর আপিল দায়রা আদালতে করতে হয়। এছাড়া সকল 5 বছরের উপরে আপিল আপনি কিন্তু হাইকোর্টে আপিল করবেন, এটা মাথায় রাখবেন। এখন দণ্ডাদেশের বিরুদ্ধে যেখানে আপিল করতে হয়, সেখানেই কিন্তু অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যায়। দণ্ডাদেশের বিরুদ্ধে যে আদালতে আপিল করা যাবে, সেই আদালতেই কিন্তু অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। শুধু এই যে আপিলের যে হচ্ছে আমাদের যে ধারাটা, সেই ধারাটা শুধু চেঞ্জ হয়ে যাবে। 417 ক ধারাতে দণ্ড যদি বৃদ্ধি করতে চায়, সেক্ষেত্রে আপিল করা যাবে। এখন দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে যদি কেউ সংক্ষুব্ধ হয়, সেক্ষেত্রে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপনি কিন্তু সহজেই আপিল করতে পারবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট। আবার দণ্ডবৃদ্ধির জন্য প্রথম থেকে যুগ্ম পর্যন্ত যে দণ্ড প্রদান করা হয়েছে, সেই সেম আদালতে কিন্তু আপনি দণ্ডবৃদ্ধির জন্য আবেদন করতে পারবেন, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আবেদন করতে পারবেন। এবং সেম 410 ধারাতে যে দণ্ডের বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন, 417 ক ধারাতে আপনি দণ্ড বৃদ্ধির জন্য কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ লাইফ শেষ কি হইল? এখন দণ্ড যে আদালত প্রদান করে, দণ্ড অপর্যাপ্ত দণ্ড হলে সেই আদালত দণ্ড বৃদ্ধি করা, আপিল আদালত দণ্ড বৃদ্ধি করারও ক্ষমতা রাখে। অর্থাৎ যে আদালত দণ্ড মওকুফ করার ক্ষমতা রাখে, সেই আদালত দণ্ড বৃদ্ধি করার ক্ষমতা রাখে। আপনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট যখন দণ্ডের বিরুদ্ধে আপিল করবেন, 407 ধারায় করবেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট যখন অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন, 417 ক ধারায় করবেন। আপনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট থেকে যুগ্ম দায়রা জজের দণ্ডাদেশের বিরুদ্ধে 408 ধারায় দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন, কিন্তু প্রথম থেকে যুগ্ম দায়রা জজের অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপনি 417 ক ধারাতে আপিল করবেন। তেমনিভাবে 410 ধারাতে হাইকোর্টে আপনি দণ্ডের বিরুদ্ধে আপিল করবেন, তেমনিভাবে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে 417 ক ধারাতে আপিল করতে হবে। দেখেন, এখানে একটা সমস্যা তৈরি হয়েছে যে দণ্ড এবং অপর্যাপ্ত দণ্ড। তাহলে অপর্যাপ্ত দণ্ড যদি হয়, সেক্ষেত্রে দণ্ড বৃদ্ধি করতে হবে, সেটা 417 ক। আর দণ্ড যদি হয়, সেক্ষেত্রে আসামি সংক্ষুব্ধ হয়ে তার দণ্ড মওকুফ যাবে 407 থেকে 410 ধারাতে। যে সমস্যাটা হয়েছে সেটি হচ্ছে খালাসের আপিল আদালত কিন্তু 2টা, আর দণ্ডের আপিল আদালত 3টা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দায়রা, হাইকোর্ট। অপর্যাপ্ত দণ্ডাদেশেরও আপিল আদালত 3টা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দায়রা,
হাইকোর্ট। কিন্তু খালাসের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেক্ষেত্রে খালাসের আপিল আদালত কিন্তু দুইটা পাবো। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের খালাস দেওয়ার অধিকার, খালাসের বিরুদ্ধে আপিল করার অধিকার নাই। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের খালাসের বিরুদ্ধে আপিল করার অধিক্ষেত্র তৈরি হয়নি। যদি আমাদেরকে খালাসের বিরুদ্ধে আপিল করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের দায়রার কাছে যাইতে হবে এবং হাইকোর্টের কাছে যাইতে হবে। অর্থাৎ খালাসের বিরুদ্ধে আপিল আদালত হচ্ছে দুইটি, এক হচ্ছে হাইকোর্ট, দুই হচ্ছে দায়রা। তাহলে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট থেকে যুগ্ম পর্যন্ত খালাসের বিরুদ্ধে, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট থেকে যুগ্ম দায়রা পর্যন্ত খালাসের বিরুদ্ধে আমরা দায়রা আদালত বা মহানগর দায়রা আদালত বা অতিরিক্ত দায়রা আদালতের নিকট আপিল করব। মাথায় রাখতে হবে যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি খালাস প্রদান করেন, সেক্ষেত্রে কিন্তু এর আপিল হবে দায়রা আদালতে। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি দণ্ড প্রদান করেন, এর আপিল হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি অপর্যাপ্ত দণ্ডাদেশ প্রদান করেন, এর আপিল হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট। কিন্তু তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি খালাস প্রদান করেন, এর আপিল কিন্তু হবে দায়রা আদালতে। তেমনিভাবে প্রথম শ্রেণীর তেমনিভাবে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি দণ্ডাদেশ প্রদান করেন, এর আপিল হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট। অপর্যাপ্ত দণ্ডাদেশ প্রদান করলে এর আপিল হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট। কিন্তু দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি খালাস প্রদান করেন, এর আপিল কিন্তু দায়রা আদালত হবে। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। যুগ্ম দায়রা জজ যদি খালাস প্রদান করেন, আমাদের ধরে নিতে হবে এর আপিল কিন্তু দায়রা আদালতে হবে। কিন্তু দায়রা আদালত এবং অতিরিক্ত দায়রা আদালত যদি খালাস প্রদান করেন, সেক্ষেত্রে এর আপিল কিন্তু হাইকোর্টে হবে। এখন খালাসের তামাদিকাল নিয়ে একটা ব্যাপার আছে এবং অধিক্ষেত্র নিয়ে ব্যাপার আছে। সরকার খালাস এবং অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে সরাসরি হাইকোর্টে চলে যাবে। সরকার যদি খালাসের বিরুদ্ধে আপিল করতে চায় বা অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে যদি আপিল করতে চায়, সেক্ষেত্রে তাকে হচ্ছে হাইকোর্টে চলে যেতে হবে এবং 6 মাস সময়কাল পাবে। অর্থাৎ সরকার বা রাষ্ট্রপক্ষ যদি খালাসের বিরুদ্ধে বা অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে, সেক্ষেত্রে কিন্তু 6 মাস সময় পাবে। কিন্তু যিনি মামলাটি দায়ের করেছেন, ফরিয়াদি, তিনি যদি সংক্ষুব্ধ হন বা তিনি যদি বাদীপক্ষ যদি মামলায় সংক্ষুব্ধ হয়, সেক্ষেত্রে বাদীপক্ষ খালাসের বিরুদ্ধে বা অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে 60 দিন সময় পাবে আপিল করার জন্য। তাহলে খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ বা সরকার পক্ষ আপিল করার জন্য সময় পাবে 6 মাস। বাদীপক্ষ বা মামলাটি যিনি দায়ের করছেন, তিনি খালাসের বিরুদ্ধে বা অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে যদি আপিল করতে চান, সেক্ষেত্রে সময় পাবেন 2 মাস। দেখেন, নিম্ন আদালতে ফৌজদারি আপিল কিন্তু হচ্ছে 30 দিন। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট আপনি কত দিনের মধ্যে আপিল করবেন? 30 দিনের মধ্যে আপিল করবেন। তারপর হচ্ছে দায়রা আদালত, মহানগর দায়রা আদালতের নিকট আপনি কত দিনের মধ্যে আপিল করবেন? 30 দিনের মধ্যে আপিল করবেন। এরপর হাইকোর্টে আপনি 60 দিনের মধ্যে আপিল করবেন। ফৌজদারি মামলায় হাইকোর্টে 60 দিনের মধ্যে আপিল করতে হয়। আর দেওয়ানি মামলা দীর্ঘদিন ধরে চলে বলে দেওয়ানি মামলায় হাইকোর্টে কিন্তু আপনার 90 দিনের মধ্যে আপিল করতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এখন দণ্ডের বিরুদ্ধে আপিল, ভিতরে নিলেই আপিল, খালাসের বিরুদ্ধে আপিল, আপনার বাহির করলেই আপিল, এই বিষয়গুলো আপনাদেরকে যদি মনে রাখতে হয়, সেক্ষেত্রে আরও কিছু কিছু বিষয় আছে যেটা আপনাকে মনে রাখতে হবে। দণ্ড 53 ধারাকে রিপ্রেজেন্ট করে। আপনার হচ্ছে দণ্ডবিধির 53 ধারা দণ্ডকে রিপ্রেজেন্ট করে। তাহলে দণ্ডবিধির বিরুদ্ধে যদি আপনার দণ্ডের বিরুদ্ধে যদি আপিল বলি, সেক্ষেত্রে দণ্ডবিধির 53 ধারাতে যে ধরনের দণ্ড বিস্তৃত আছে, সবগুলোর ভিতর জন্যই তো আপিল হবে। তাহলে 53 ধারাতে আমরা যদি পাই, সেক্ষেত্রে দেখা যাবে যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করবেন আপনি, যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপনি আপিল করবেন, কারাদণ্ড সশ্রম বিনাশ্রম যাই হোক না কেন আপনি আপিল করবেন। তারপর হচ্ছে আপনার জরিমানা দণ্ড বা অর্থদণ্ডের বিরুদ্ধে আপনি আপিল করবেন। এরপর যদি থাকে সম্পত্তি বাজেয়াপ্তির বিরুদ্ধে আপনি আপিল করবেন। এখন আরও যে বিষয়টি আছে, যে আরও খুঁটিনাটি বিষয় আছে, ফৌজদারিতে জামানত প্রদানের আদেশের বিরুদ্ধে আপনি আপিল করবেন। তারপর হচ্ছে ক্ষতিপূরণের আদেশের বিরুদ্ধে আপনি আপিল করবেন। এক কথায় বলা যায়, যেখানে অর্থকরীর বিষয় থাকে, যেখানে আপনার কারাদণ্ডের বিষয় থাকে, যেখানে দণ্ডাদেশের বিষয় থাকে, অর্থকরী সম্পত্তির বিষয় থাকে, সেই সকল বিষয়ে আপনি আপিল দায়ের করতে পারবেন। এখন সম্পত্তি বাজেয়াপ্তির বিরুদ্ধে আপনি আপিল করছেন, এই মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম বিনাশ্রম যদি হয়, সেই ক্ষেত্রে আপনি আপিল করছেন। তার মানে
অর্থকরীর সাথে যার সম্পর্ক আছে সেখানে আপনি আপিল করতে পারবেন। দেখেন, কিছু কিছু জিনিসে আপনার আপিল করা চলে না, এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। আবার দণ্ড দেখলেই যে আপনি ঝাঁপায়া পড়বেন, এরকম কিছু জায়গা আছে যে সকল জায়গায় আপনার আপিল করা যায় না। এমনি তেমন কিছু জায়গা হচ্ছে যদি আপনাকে তাৎক্ষণিক দণ্ডাদেশ দেওয়া হয়, অর্থাৎ আপনার দোষ স্বীকারোক্তির ভিত্তিতে যদি কোনো আদালত আপনাকে দণ্ড প্রদান করে, সেক্ষেত্রে কিন্তু এই আদেশের বিরুদ্ধে আপিল চলবে না। এরপরে হচ্ছে সংক্ষিপ্ত বিচারিক আদালতে যদি আপনাকে হচ্ছে 200 টাকা পর্যন্ত অর্থদণ্ড করা হয়, সেক্ষেত্রে কিন্তু এর বিরুদ্ধে আপিল চলে না। আবার তুচ্ছ মামলায় যদি আপনাকে হচ্ছে 1 মাসের কারাদণ্ড এবং অনধিক 50 টাকা জরিমানা করা হয়, এর বিরুদ্ধে কিন্তু আপিল চলে না। এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। এই 3-4টা বিষয় যদি আপনি মাথায় রাখেন, যে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বা আপনার হচ্ছে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বা তাৎক্ষণিক দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চলে না, তারপর হচ্ছে 200 টাকা সংক্ষিপ্ত বিচারিক আদালতে অনধিক 200 টাকা পর্যন্ত জরিমানা করা হলে এর বিরুদ্ধে আপিল চলে না, তুচ্ছ মামলায় 50 টাকা এবং 1 মাসের কারাদণ্ড প্রদান করলে এর বিরুদ্ধে আপিল চলে না। এছাড়া যত দণ্ডাদেশ আছে সকল দণ্ডের বিরুদ্ধে আপনাকে আপিল করতে হবে। কিছু কিছু জায়গা আছে যেখানে আপনার আপিল চলে না, যেমন অব্যাহতি বা ডিসচার্জের আদেশের বিরুদ্ধে আপিল করা বেআইনি। ডিসচার্জের বিরুদ্ধে সবসময় ডিভিশন হবে, এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে খালাস বা অ্যাকুইটালের বিরুদ্ধে কিন্তু আপনাকে আপিল করতে হবে। দণ্ড বা সেন্টেন্স বা পানিশমেন্টের বিরুদ্ধে আপনাকে কিন্তু আপিল করতে হবে। আর আপনার হচ্ছে ডিসচার্জ বা অব্যাহতির আদেশের বিরুদ্ধে রিভিশন করতে হয়, আপিল চলে না। এখন জামিন যদি মঞ্জুর না হয়, সেক্ষেত্রে জামিনের এই আদেশের বিরুদ্ধে করণীয় কি হতে পারে অনেকে জানেন। দেখেন, জামিনের বিরুদ্ধে কিন্তু আপিল চলে না। আপনি চাইলেই জামিন না মঞ্জুর হইলে আপিল করতে পারবেন না। আপনার বিচারিক আদালত যদি কোনো কারণে জামিন না মঞ্জুর করে দেয়, সেক্ষেত্রে আপনাকে 498 ধারায় সিআর মিস করতে হবে, দায়রা আদালতে সিআর মিস করতে হবে। সেই আদেশ, দায়রা আদালতের আদেশ, সেখানেও যদি জামিন না মঞ্জুর হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে হাইকোর্টে 498 ধারায় সিআর মিস করতে হবে এবং জামিনের বিরুদ্ধে কিন্তু সিআর মিস দায়ের করতে হবে। এবং অনেকে নারাজির বিরুদ্ধে আপিল করতে চান, আপনাদেরকে এই ইম্পর্টেন্ট বিষয়গুলো মাথায় রাখতে হবে যে নারাজির বিরুদ্ধেও কিন্তু আপিল চলে না। নারাজির বিরুদ্ধে আপনাকে রিভিশন দায়ের করতে হবে। তাহলে অব্যাহতি, তারপর হচ্ছে নারাজি, তারপরে আপনার হচ্ছে যদি আপিলে হেরে যান, সেক্ষেত্রে করণীয় কি হতে পারে? সর্বশেষ পন্থা, যে আমি আপিলে হেরে গিয়েছি, সেক্ষেত্রে আমি কি করব? আপনি যদি আপিলে কোনো কারণে হেরে যান, সেক্ষেত্রে আপনাকে রিভিশন দায়ের করতে হবে। সর্বশেষ পন্থা হচ্ছে রিভিশন। এখন আমার যে জামিনে আমি যদি হেরে যাই, সেক্ষেত্রেও কিন্তু আপিল চলবে না, এই কথাগুলো মাথায় রাখতে হবে। সিআর মিস করতে হবে। অব্যাহতির আদেশের বিরুদ্ধে আপিল চলবে না, এখানে কিন্তু আপনাকে হচ্ছে রিভিশন করতে হবে। এবং তাৎক্ষণিক দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চলে না, সেখানে আপনাকে হচ্ছে রিভিশন করতে হবে। এই বিষয়গুলো আমরা যদি একটু খুঁটিনাটিগুলো মাথায় রাখি, সেক্ষেত্রে আমার মনে হয় যে ধারাগুলো পড়তে আপনার খুব ইজি হবে। এবং টেকনিকগুলো কিন্তু দেখা যায় যে বিভিন্ন কারণে দেওয়া হয়। টেকনিকগুলা এই বিভিন্ন কারণে দেওয়া হয় যে যেন আপনি মনে রাখেন, কিন্তু টেকনিকের বাইরেও কিছু কথা থাকে, সেই কথাগুলো আপনাদেরকে হচ্ছে ওইভাবেই পড়ে নিতে হবে। ব্যতিক্রমগুলো কিন্তু ওইভাবেই পড়ে নিতে হবে। তাহলে এই যত কথা বলেছি, এই কথাগুলোকে যদি আমি একটু সাজাতে চাই, সেক্ষেত্রে আপনাদের মনে হয় যে ভালো হবে। আর লাইভটি যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন নিজের জন্য এবং অপরের জন্য। লাইভটি শেয়ার করে দিবেন। গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হচ্ছে, আমরা পুলিশ পদোন্নতির পরীক্ষায় 5 দিনের ক্লাসে ভর্তি নিচ্ছি, আলাদা করে মাইনর অ্যাক্ট এবং জেনারেল অ্যাক্ট তাদেরকে পড়ানো হচ্ছে। সপ্তাহে 5 দিন অনলাইনে ক্লাস, রাত 10:30টায়। ভর্তি হওয়ার জন্য ফোন দিবেন 01817451565 নাম্বারে অথবা 01738471550 নাম্বারে। অ্যাডভোকেটশিপ পরীক্ষায় সরাসরি যাত্রাবাড়ি ক্যাম্পাসে ও অথবা অনলাইনে সপ্তাহে 5 দিনের ক্লাসে ভর্তি নিচ্ছি। যারা অ্যাডভোকেটশিপ ক্লাসে ভর্তি হতে চান, তারা ফোন দিবেন 01817451565 নাম্বারে। তাহলে আমরা 3টি বিষয়ে আপিল বলেছিলাম। যদি 3টি বিষয়কে আমরা একটা ত্রিভুজের মধ্যে নিয়ে নেই, সেক্ষেত্রে উপরে আমি খালাসকে দিয়ে দিলাম, এরপর হচ্ছে দণ্ড দিলাম, এরপর হচ্ছে অপর্যাপ্ত দণ্ড দিলাম। এই 3টা বিষয় যদি আপনি একটু মনে রাখেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে খুব ইজিভাবে আপনি বুঝতে পারবেন। যেটা বলতে চাচ্ছি যে অপর্যাপ্ত দণ্ডের ক্ষেত্রে আপনার প্রাথমিক আদালত,
ধারা আপিল আদালত। তাহলে প্রাথমিক আদালত যদি দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয়, সেক্ষেত্রে আমরা প্রাথমিক আদালতের দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি কোনো কারণে আপনার হচ্ছে অপর্যাপ্ত দণ্ডাদেশ প্রদান করে, সেক্ষেত্রে 417 ক 1 ধারার ক্ষমতা বলে আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট হচ্ছে আপিল করব দণ্ডবৃদ্ধির জন্য। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট আপিল করব। তাহলে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি দণ্ড প্রদান করত, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি দণ্ড প্রদান করতো, সেক্ষেত্রে 407 ধারায় কিন্তু আমরা হচ্ছে দণ্ডের বিরুদ্ধে আপিল করতাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট। আর দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অপর্যাপ্ত দণ্ডাদেশ দিয়েছেন, তাই দণ্ডবৃদ্ধির জন্য সেই আদালতে আমরা আপিল করব 417 ক 1 ধারার ক্ষমতা বলে। প্রথম শ্রেণী থেকে যুগ্ম দায়রা জজ, তাহলে প্রথম থেকে যুগ্ম দিয়ে দেই। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট থেকে যুগ্ম দায়রা জজ যদি অপর্যাপ্ত দণ্ডাদেশ প্রদান করেন, সেক্ষেত্রে 417 ক 2 ধারার ক্ষমতা বলে আমরা আপিল করব। 417 ক 2 ধারার ক্ষমতা বলে আমরা আপিল করব দায়রা আদালতে, দায়রা জজ আদালতে। ন্যাচারালি যেভাবে আমরা যাচ্ছি সেভাবেই যাব, অর্থাৎ আমাদের যদি দেখা যায় যে দায়রা আদালত, অতিরিক্ত দায়রা আদালত যদি হচ্ছে আমাদেরকে দণ্ড প্রদান করেন, তাহলে দায়রা, মহানগর দায়রা, অতিরিক্ত দায়রার অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আমরা 417 ক 3 ধারার ক্ষমতা বলে হাইকোর্টে আপিল করব। একটা বিষয় অপর্যাপ্ত দণ্ডাদেশের মনে রাখতে হবে, এইগুলো কিন্তু ফরিয়াদি পক্ষ করবে, ফরিয়াদি করবে, এইটা কিন্তু বাদী করবে। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে ধারাগুলো কিন্তু বাদীর, কিন্তু যদি দেখা যায় যে সরকার পক্ষ বা রাষ্ট্রপক্ষ করতে হয়, সরাসরি সে হাইকোর্টে করবে। সরকার বা রাষ্ট্রপক্ষ অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবে 60 দিনের 6 মাসের মধ্যে। আপিল 6 মাস। আর এরা কিন্তু প্রত্যেকে 2 মাস করে পাবে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পাবে 2 মাস, দায়রা আদালতের কাছে পাবে 2 মাস, হাইকোর্টের কাছে পাবে 2 মাস। আর সরকার পক্ষ এই 2 মাসের স্থানে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কিন্তু 6 মাস আপিল করার সময় পাবে। এখন খালাসের একটু আগেই কিন্তু আমি বলে গেছি যে খালাসের আপিল আদালত কিন্তু মাত্র 2টা আপিল আদালত, এবং এই 2টা আপিল আদালত খুব ইজিভাবে বোঝা যায়। এটা হচ্ছে প্রাথমিক আদালত, এটা হচ্ছে ধারা, এটা হচ্ছে আপিল আদালত। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে খালাসের বিরুদ্ধে যদি আপনি আপিল করেন, সেক্ষেত্রে সবসময় 417তে করতে হবে। খালাসের বিরুদ্ধে যদি অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে যদি আপনি আপিল করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে খালাসের বিরুদ্ধে 417 ধারায় করতে হবে, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে 417 ক ধারায় করতে হবে। তাহলে প্রাথমিক আদালত আমরা একদম তৃতীয় থেকে যদি যুগ্ম পর্যন্ত যাই, সেক্ষেত্রে 417 একে আমরা দায়রা আদালত বা মহানগর দায়রা আদালতের নিকট আপিল করব খালাসের বিরুদ্ধে। খালাসের বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট থেকে যুগ্ম দায়রা জজের খালাসের আদেশের বিরুদ্ধে 417 ধারার বিধান বলে দায়রা আদালত বা মহানগর দায়রা আদালতের নিকট বাদীপক্ষ আপিল করবে 60 দিনের মধ্যে। আর দায়রা বা অতিরিক্ত দায়রার খালাসের বিরুদ্ধে 417(2)(2)-এ হাইকোর্টে আমরা হচ্ছে আপিল করব 60 দিনের মধ্যে। মনে রাখতে হবে যে সরকার পক্ষ বা রাষ্ট্রপক্ষ, পাবলিক প্রসিকিউটর বা পিপি খালাসের বিরুদ্ধে
আপিল করার জন্য 6 মাস সময় পাবেন। তাহলে খালাসের বিরুদ্ধেও সরকার পক্ষ আপিল করার জন্য 6 মাস সময় পাচ্ছে। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধেও সরকার পক্ষ আপিল করার জন্য 6 মাস সময় পাচ্ছে। খালাসের বিরুদ্ধে বাদী পক্ষ বা ফরিয়াদি পক্ষ আপিল করার জন্য সময় পাচ্ছে 2 মাস। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধেও বাদী পক্ষ বা ফরিয়াদি পক্ষ আপিল করার জন্য সময় পাচ্ছে 2 মাস। তাহলে দণ্ডাদেশের বিরুদ্ধে যদি আপিল করি সেক্ষেত্রে আমরা এই সাইডে এটা ভাগ করে নিতে পারি। আবারও আমরা প্রাথমিক আদালতে চলে যাব। প্রাথমিক আদালতে চলে যাই আমরা। প্রাথমিক আদালত, ধারা আপিল আদালত। তাহলে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে 407 ধারার ক্ষমতা বলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট আপিল করব। দেখেন মজার বিষয়, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আমরা 407 ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট আপিল করছি। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে 417 ক 1 ধারাতে আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট আপিল করছি 2 মাসের মধ্যে। আর এই দণ্ডের বিরুদ্ধে কিন্তু 30 দিনের মধ্যে আপিল করতে হবে, ঝামেলা আছে। তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দণ্ডের বিরুদ্ধে আপিল হচ্ছে 30 দিন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হচ্ছে 2 মাস বা 60 দিন। এটা কিন্তু মাথায় রাখতে হবে, নাইলে বিপদ আছে। এরপরে আমরা চলে যাই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যুগ্ম দায়রা জজ, মহানগর যুগ্ম দায়রা জজ এর আদেশের বিরুদ্ধে 408 ধারার ক্ষমতা বলে আমরা দায়রা জজ বা মহানগর দায়রা জজের নিকট আপিল করব। মহানগর দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজের নিকট আপিল করব 30 দিনের মধ্যে। দেখেন প্রাথমিক আদালত অর্থাৎ দায়রা আদালত বা অতিরিক্ত দায়রা আদালত, দায়রা, মহানগর দায়রা, অতিরিক্ত দায়রা এবং রাষ্ট্রদ্রোহিতার বিরুদ্ধে আমরা 410 ধারার ক্ষমতা বলে আপিল করব হাইকোর্টে, এবং এখানে কিন্তু 60 দিনের মধ্যে আপিল করব। মজার বিষয়, দণ্ডের বিরুদ্ধে আসামি পক্ষ যে সময় পাবে সরকার পক্ষ সেই একই আপিল করার জন্য সময় পাবে, কিন্তু অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে ফরিয়াদি পক্ষ 2 মাস সময় পাবে, রাষ্ট্রপক্ষ পাবে 6 মাস। খালাসের বিরুদ্ধে আপিল করার জন্য ফরিয়াদি পক্ষ বা বাদী সময় পাবে 2 মাস, রাষ্ট্রপক্ষ পাবে 6 মাস। এই বিষয়গুলো আমরা মনে হয় বোঝার চেষ্টা করেছি। দেখেন একটা বিষয় হচ্ছে ফৌজদারি মামলায় তামাদি আইন প্রযোজ্য নয়, কিন্তু ফৌজদারি আপিল দরখাস্তের ক্ষেত্রে কিন্তু তামাদি আইন প্রযোজ্য। আমি আবারও বলছি, ফৌজদারি মামলায় কিন্তু তামাদি আইন প্রযোজ্য নয়, কিন্তু ফৌজদারি আপিল তারপর হচ্ছে অন্যান্য দরখাস্তের ক্ষেত্রে কিন্তু তামাদি আইন প্রযোজ্য। ফৌজদারি কার্যবিধির ক্ষেত্রে বিভিন্ন দরখাস্তের ক্ষেত্রে তামাদি আইন কীভাবে প্রযোজ্য, দেখেন আপিলের কিছু বিধিবিধান আছে ফৌজদারি কার্যবিধিতে, এবং আপিলের কিছু বিধিবিধান আছে, এই যে অপর্যাপ্ত দণ্ডাদেশ, তারপর হচ্ছে আপনার খালাস, এগুলো তামাদি আইনে কিছু কিছু বিধিবিধান আছে। আবার খালাসের বিরুদ্ধে দেখবেন 417-তে 60 দিন বলা আছে, আবার তামাদি আইনে বলা আছে 6 মাস। আমরা কোনটাকে অনুসরণ করব? ফৌজদারি কার্যবিধির 2 মাসকে বাদীপক্ষ অনুসরণ করবে, তামাদি আইনের 6 মাসকে রাষ্ট্রপক্ষ অনুসরণ করবে, এটা আমাদেরকে বুঝতে হবে। দেখেন ফৌজদারি মামলায় কত দিনের মধ্যে আপিল করতে হবে এই কথা তামাদি আইনের অনুচ্ছেদ 150-এ বলা আছে যে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে 7 দিনের মধ্যে 7 ডেজের মধ্যে আপিল দায়ের করতে হবে, এবং 154 অনুচ্ছেদে বলা আছে দায়রা আদালত, মহানগর দায়রা আদালত, অতিরিক্ত দায়রা আদালতের নিকট আপনি হচ্ছে আপিল করবেন 30 দিনের মধ্যে, এবং 155 নং অনুচ্ছেদে বলা আছে হাইকোর্টের নিকট আপিল করবেন 60 দিনের মধ্যে। 157 নং অনুচ্ছেদ তামাদি আইনে বলা আছে যে খালাসের বিরুদ্ধে আপিল করতে হবে 6 মাসের মধ্যে। একটু যদি বিস্তারিত বলা যায় সেক্ষেত্রে উক্ত 6 মাস পাবেন রাষ্ট্রপক্ষ বা সরকার পক্ষ বা পাবলিক প্রসিকিউটর। আমাদের
এই বিষয়গুলো যদি আরও মানে ডিটেলস বুঝতে চাই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু কিছু ধারায় গুরুত্ব দিতে হবে। ফৌজদারি কার্যবিধির 404 থেকে একদম 431 ধারা আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে। 404 থেকে যদি 431 ধারা আপনি ভালো করে মাথায় রাখেন, সেক্ষেত্রে আপিল আদালত সম্পর্কে জানতে পারবেন। এবং আপিলের বিষয়টা, দেওয়ানি আপিল এবং ফৌজদারি আপিল আপনি যদি একত্রে বুঝতে চান, সেক্ষেত্রে আরও স্কিল আপনাকে বাড়াইতে হবে। অর্থাৎ দেওয়ানিতে কি কি বলা আছে, ফৌজদারিতে কি কি বলা আছে, এই বিষয়গুলো আরেকটু বুঝতে হবে। তাহলে দেওয়ানি আর ফৌজদারির ক্ষেত্রে একটা মিল আছে। দেখেন, চূড়ান্তভাবে যা কিছু নিষ্পত্তি হয়ে গেছে তাই নিয়ে আপিল চলে। দেওয়ানিতেও একই কথা, ফৌজদারিতেও একই কথা। তাহলে দেওয়ানিতে ডিক্রির মাধ্যমে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়, খারিজের মাধ্যমে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়। তাহলে দেওয়ানি মামলায় যদি আপনি ডিক্রি পান তাও আপিল করা যাবে, যদি আপনার মামলা খারিজ হয়ে যায় তাও আপিল করা যাবে। তেমনি ফৌজদারি মামলায় আপনি যদি দণ্ড পান সেক্ষেত্রে আপিল করা যাবে, আপনাকে যদি খালাস দেওয়া হয় তাও আপনার আপিল করা যাবে। এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যে অর্থের সাথে সম্পর্কযুক্ত যা কিছু আছে, অর্থাৎ দেওয়ানিতেও ক্ষতিপূরণের বিরুদ্ধে আপিল করবেন, ফৌজদারিতেও ক্ষতিপূরণের বিরুদ্ধে আপিল করবেন। দেওয়ানিতেও যদি আপনাকে কারাগারে আটক রাখে আপনি আপিল করবেন, ফৌজদারিতেও যদি আপনাকে কারাগারে রাখে আপনি আটক করবেন। দেওয়ানিতে যদি আপনার সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় থাকে সেক্ষেত্রে আপনি আপিল করবেন, ফৌজদারিতে আপনার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনি আপিল করবেন। দেওয়ানিতে দেখা যাচ্ছে যে আপনাকে যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, খেসারত দেওয়া হয়েছে, টাকা পয়সা সম্পত্তি যে সকল বিষয় নিয়ে আছে এগুলো সবগুলোর বিরুদ্ধে আপনি আপিল দায়ের করতে পারেন। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি আপনার কোনো দণ্ডাদেশ, যদি কোনো নির্দেশ প্রদান করেন, কোনো আদেশ প্রদান করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উক্ত নির্দেশ বা আদেশের বিরুদ্ধে কিন্তু আপনি আপিল করতে পারেন। এবং এটি কিন্তু আপনার ফৌজদারি কার্যবিধির 405 থেকে এবং 431 ধারাতে আপনার বিভিন্ন বিষয় বলা আছে, আপিল কিভাবে করতে হবে, আপিল কিভাবে করা যায় এবং আপিলের বৈশিষ্ট্য কি হবে, আপিলে আদালতের ক্ষমতা কি, এই বিষয়গুলো দেওয়ানি এবং ফৌজদারি মিলিয়ে একদিন আমরা ক্লাস নিব, যদি আপনাদের উৎসাহ পাই। অর্থাৎ এই লাইভটি শেয়ার করে দিবেন। আপনাদেরকে একটি শেয়ার আমাদের পরবর্তী লাইভ করার কিন্তু উৎসাহ তৈরি করে। মাই ডিয়ার, তাহলে আপিলে হেরে গেলে কি করবেন? আপিলে হেরে গেলে রিভিশন করতে হবে। এবং এই রিভিশন নিয়ে একটা মামলার শেষ পরিণতি। যদি আপনি ট্রাইব্যুনালের মামলা হয় সেক্ষেত্রে বিশেষ আইনের মামলা হয়, রিভিউর বিধিবিধান যদি থাকে আপনি করতে পারেন। কিন্তু ফৌজদারি কার্যবিধিতে কিন্তু রিভিউ বলে কোনো কথা নাই, আপনি চাইলেই রিভিউ করতে পারবেন না। কারণ এখানে একটা কথা আছে, হাকিম নড়ে তো হুকুম নড়ে না। অর্থাৎ ফৌজদারি মামলার রায় যে বিচারক প্রকাশ করে সেই বিচারক আর ওই রায় পরিবর্তন করতে পারে না, উচ্চ আদালতে আসতে হয়। তাহলে আপনি কোনো রায়ে যদি সংক্ষুব্ধ হন সেক্ষেত্রে কিন্তু আপনি এর বিরুদ্ধে আপিল করবেন। তাহলে রায়ের বিরুদ্ধে আপিল, এই কথাটা মাথায় রাখলেই হয়। রায়ের বিরুদ্ধে আপিল, আর রায় দিয়ে প্রকাশ করা হবে আপনি ভিতরে থাকবেন না বাহিরে থাকবেন। যদি আপনাকে ভিতরে নেওয়া হয় মনে করা হবে যে দণ্ড প্রদান করা হয়েছে আপিল, যদি আপনাকে বাইরে নেওয়া হয় সেক্ষেত্রে মনে করা হবে যে আপনাকে খালাস প্রদান করা যায়, সেক্ষেত্রেও আপিল করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুহূর্তে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং লাইভটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।